ছাড়পত্র মনে পড়ছে। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার অঙ্গীকার নিয়েছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। কিশোর কবির মনের সেই ইচ্ছা তরঙ্গ তুলেছিল ৭ সমুদ্র পারের এক আইরিশ ডাক্তারের হৃদয়েও। তার নাম ডক্টর জ্যাক প্রেগার। সেই ৭-এর দশকে কলকাতায় এসে আক্ষরিক অর্থেই তিনি শুরু করলেন স্বভারাদের পাশে থাকার কাজ। কলকাতার আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এই আইরিশ ডাক্তারবাবু। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েক দশক। কল্লোলিনীর বয়সও বেড়েছে অনেকটা। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ব্যস্ততা, নাগরিক কোলাহল। তবু স্নেহ প্রেমের ফল্গু ধারা কলকাতার হৃদয়ে যে আজও বহমান, তার সাক্ষ্য বহন করে চলেছে উত্তর কলকাতার একটি সংস্থা, ক্যালকাটা রেস্কিউ। ডক্টর জ্যাক প্রেগার একজন আইরিশ ডাক্তার, যিনি বাংলাদেশ যুদ্ধের পরে কিছুদিন পরে কলকাতায় আসেন এবং কলকাতার মিডলটন রো এলাকাতে উনি ফুটপাতে চিকিৎসা শুরু করেন এবং সেইখান থেকেই আমাদের এই স্ট্রিক্ট মেডিসিন কনসেপ্টটা আমাদের অর্গানাইজেশনে আসে এবং সেইখানে দীর্ঘদিন কাজ করার পরে তারপরে নানা ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে এই সংস্থা গেছে। এখন প্রায় 40 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে, 4 দশকের বেশি ক্যালকাটা রেস্কিউ কাজ করে চলেছে। আমাদের পুরো কাজের দুটো প্রধান স্তম্ভ, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে শিক্ষা। স্বাস্থ্য বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা সমাজের যারা খুব পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। আমাদের টালা পার্ক, ট্যাংরা, নিমতলা এই 3টেতে আমাদের ক্লিনিক রয়েছে, যেখানে আমাদের ডাক্তাররা বিনা পয়সায় ওষুধ দিয়ে গরিব লোকজন, দুস্থ ব্যক্তিদের জন্য সমস্ত রকম চিকিৎসার সুযোগ আছে। এছাড়া আমাদের দুটো ফুললি প্রিপেয়ার্ড মেডিকেল ভ্যান আছে, যেখানে ওষুধ, ডাক্তার 14টা কলকাতার আশপাশের স্লামে তারা নিয়মিত ভিজিট করেন এবং সেখানেও তারা এই পরিষেবা দেন। এর বাইরে আমাদের শিক্ষা আরেকটা বড় স্তম্ভ। এইটা প্রথম শুরু হয়েছিল দর্জিপাড়া অঞ্চলের 10 নম্বর নীলমণি মিত্র লেনে আমাদের স্কুল ছিল। যে বাড়িটাতে জ্যাক সাহেব থাকতেন সেই বাড়িতে আমাদের স্কুল চলতো। সেই স্কুলেরও বয়স নাই নাই করে প্রায়, এখন থেকে হিসাব ধরলে প্রায় 35 বছর হয়ে যায়। আর টালা পার্কে যেখানে আমাদের মেডিকেল সেন্টার আছে সেখানে আমাদের আরেকটা স্কুল ছিল, যেই স্কুলটারও প্রায় নাই নাই করে 25 বছরের ওপর বয়স হয়ে যায়। তারপরে আমরা এই বিল্ডিংটা আমরা টেক ওভার করি এবং এই বিল্ডিংটাকে পুরো রিনোভেট করে আমরা স্কুলটা করি। ওই দুটো জায়গাতেই ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম ছিল, পুরনো বাড়ি, বাচ্চাদেরও প্রবলেম হতো, সব রকমের সুযোগ সুবিধা ছিল না। তো এই দুটো স্কুলকে আমরা প্রথম 1 বছর আগে এইখানে একটা স্কুলকে, নীলমণি মিত্র লেনের স্কুলটা এখানে নিয়ে আসি, আর তারপরে আমাদের টালাপাড় স্কুলটাও এবছরই এখানে চলে আসে। তার ফলে এখন এটা আমাদের পুরো স্কুল বিল্ডিং হয়ে গেছে। মানুষের ভালোভাবে বেঁচে থাকার দুটি মূল স্তম্ভ হল সুস্বাস্থ্য এবং সুশিক্ষা। অথচ আজও বহু শিশু জন্মগতভাবে এই 2 মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকতে বাধ্য হয়। তবে ডক্টর প্রেগারের সেবার পথকে পাথেয় করে 4 দশকেরও বেশি সময় ধরে কলকাতার এই সমস্ত শিশুদের জীবনে নতুন আলোর রাস্তা দেখাচ্ছে ক্যালকাটা রেস্কিউ। বর্তমানে প্রায় 270 জন শিশুকে সোনালী দিনের দিকে এগিয়ে নিয়ে চলেছে এই সংস্থা। স্কুল বলতে যাতে কোনো ভুল ধারণা না হয়, এটা কিন্তু
কোনো স্বীকৃত স্কুল বলতে যা বোঝায় যেখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কি 12 পর্যন্ত পড়ে পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, সেরকম কোনো স্কুল নয়। এটা একটা সাপোর্ট সিস্টেম, যেখানে পিছিয়ে পড়া সমাজের যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে লোকজন আছেন, তাদের বাড়ির বাচ্চারা এখানে আসেন, তাদের এখানে আমরা সাপোর্ট দিই, তৈরি করি ফর্মাল স্কুলে যাওয়ার জন্য একদম ছোটদের। আর যারা ফর্মাল স্কুলে যাওয়ার বয়স হয়ে যায়, তাদের এই অঞ্চলের বহু ছেলেদের এবং মেয়েদের স্কুলে আমরা এদের সেখানে পড়াই, তার সম্পূর্ণ খরচা আমরাই বেয়ার করি। অর্থাৎ স্কুলে ভর্তির যে টাকা, বই, জামা কাপড় ইত্যাদি সমস্ত কিছু। এটা খানিকটা ডে কেয়ার সেন্টার হিসাবে বাচ্চাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা তাদের এখানে ব্যস্ত রাখি। এখানে আমরা সকালের জলখাবার দিই, এখানে আমরা লাঞ্চ দিই, স্কুলের পড়াশুনো প্রিপারেশনগুলো করাই, রিভিশনগুলো করাই, স্কুল থেকে আসার পরে আবার রিভিশন করাই। এই ধরনের পুরো অ্যাক্টিভিটিটা চলে, এটাকে আমরা স্কুল বলি। এখন বর্তমানে এর নাম হচ্ছে জ্যাক দাদুর পাঠশালা। ক্যালকাটা রেস্কিউর মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার দুটি স্কুলের ঠিকানা এখন মিশে গেছে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের কাছাকাছি 20 নম্বর ঈশ্বর মিল লেনে। এই স্কুল বাড়ি আসলেই কলকাতার যিশুদের স্বপ্ন দেখার পাঠশালা, যার ডাকনাম জ্যাক দাদুর পাঠশালা। আর সেই স্বপ্ন বাড়িকে তারা সাজিয়েছে নিজেদের ছোট ছোট স্বপ্ন দিয়েই। শিল্পীর কল্পনা ও শিক্ষকদের শিক্ষা মিলে মিশে অবস্থান করছে এই বাড়ির বাহির এবং অন্দরমহলের দেওয়ালে। চোখ মেললেই দেখা যায় সেখানে কোথাও পণপ্রথার বিরুদ্ধে, কোথাও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, কোথাও আবার পলিউশনের বদলে সলিউশন খুঁজে বের করার উচ্চারণও ফুটে উঠেছে। আমাদের স্কুলটা যদি এরকম দেখেন, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি এইসব বিষয় নিয়ে প্রচুর ইনফরমেশান আছে। একই সাথে আমাদের বাচ্চাদের মানে যেটা ওদের এম, তাদের গোল, তাদের লক্ষ্য, তারা কি হতে চায়, তারা পৃথিবীটাকে কোন চোখে দেখছে, কিভাবে দেখছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এইটাকে ভরিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের বাচ্চাগুলো যে স্লাম থেকে আসে, সেই স্লাম থেকে আসা বাচ্চাদেরও যে একটা ভালো এম হতে পারে, তাদেরও একটা ভালো লক্ষ্য হতে পারে, তার একটা প্রমাণ আমি যদি দিই। আমাদের একটি বাচ্চা, সে ড্র করেছিল। অ্যাকচুয়ালি এই ড্রয়িংয়ের পেছনে আমরা একটা আগে ওয়ার্কশপ করেছিলাম। ওয়ার্কশপে আমাদের বাচ্চারা বিভিন্ন ড্রয়িং করেছিল, তাদের প্রতিদিনের রুটিন, তারা কি দেখছে, কি চাইছে, সেসব নিয়ে। তো সেখান থেকে এইটা হচ্ছে সেই ড্রয়িং বুক, যেখানে বাচ্চাদের ড্রয়িংগুলো আমরা শোকেস করে রেখেছি। এখান থেকে আমাদের একজন ফেমাস রিনোন্ড আর্টিস্ট সুমন্ত্র মুখার্জি এবং তার টিম এখান থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে এই ওয়ালগুলোকে ভরিয়ে তুলেছে কালারফুলভাবে। এনভায়রনমেন্ট আমাদের এই স্কুলের দারুণ। যেই এনভায়রনমেন্ট আমরা পরিবেশ রক্ষার যে সমস্ত উদ্যোগগুলো বিভিন্ন অর্গানাইজেশন থেকে নেওয়া হচ্ছে, তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা হতে পারি। আমাদের এই বিল্ডিংটা যেটা রয়েছে, আমাদের এই বিল্ডিংয়ের মধ্যেই একটা আম গাছ রয়েছে, যেটাকে আমরা কিন্তু কাটিনি। আমরা সেই আম গাছটাকে রেখে দিয়েছি, কারণ গাছ কেটে ফেলা মানে সত্যিই আমরা অনেকগুলো জীবনকে শেষ করে দিচ্ছি। কারণ প্রতিটা গাছ কতটা দরকারি আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসে আমাদের বাচ্চাদেরকে শেখাতে থাকি, যার ফলে আমরা আম গাছটা রেখেছি। আম গাছটা তারাও যে ঢুকছে, তারাও দেখছে যে স্কুলের সামনে একটা আম গাছ আছে। আজকাল তারা শিখছে যে আমরা যখন নগরায়ণ করছি, তখন আমরা গাছ কেটে বাড়ি বানাচ্ছি, গাছ কেটে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু গাছ না কেটেও তাকে রেখেও আমরা কাজ করতে পারি। সেটাও তারা প্রতিদিন এসে আমাদের স্কুলের ভেতরের এই আম গাছটা তার প্রমাণ দিচ্ছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই দিনের বেলাতেও তারা দেখা যায়।
ছোট্ট ছোট্ট তারারা স্কুলে যাওয়ার আগে এখানে মনের আনন্দে নাচ গানের মাধ্যমে আপন করে নিচ্ছে পড়াশোনাকে। আধো আধো বলিতে তারা শিক্ষকদের সঙ্গে শিখছে 1, 2 বানান। খেয়াল খুশিতে খেলতে খেলতে শুরু করছে জীবনের পাঠ। আমরা এবছর মাধ্যমিকে খুব ভালো পারফরমেন্স করেছি। আমার যতদূর মনে পড়ে আমাদের 42 জন বাচ্চা এবার পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে 39 জন বাচ্চা পাশ করেছেন। এই যে মাধ্যমিক বেরিয়ে যাওয়ার পরে বুঝতেই পারছেন যে জায়গা থেকে বাচ্চারা উঠে আসছে তাদের পক্ষে খুব বেশি পড়াশুনো করা সবসময় সম্ভব হয় না। অর্থকরী একটা প্রয়োজন তো থাকে, যদিও আমরা স্কলারশিপ জোগাড় করে দিই, কিছু কিছু বাচ্চার কলেজে পড়া ইত্যাদিরও আমরা সাপোর্টের ব্যবস্থা করে দিই, কিন্তু এরা তখন একটা অল্টারনেট আর্নিং খুঁজতে থাকে। সেই জন্য আমাদের 10-এর পর থেকেই আমাদের টিম রয়েছে যারা ইন্ডিভিজুয়াল চয়েস ধরে ধরে তাদের ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে নিয়ে যাওয়া হয়। সেটা নার্সিংও হতে পারে, আইটিও হতে পারে, সেটা হেয়ার ড্রেসিংও হতে পারে, ড্রাইভিংও হতে পারে। তো এইভাবে বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি যাতে এরা অন্তত মাধ্যমিক পাশ করে যাওয়ার পরে তারা একটা রুটি রুজির দিকেও যেতে পারে। সুমনের গানের সেই কথাগুলো মনে পড়ছে। এই দুনিয়ায় যত ছোট ছেলে মেয়ে আছে, গান তুমি হও বেঁচে থাকার রসদ সবার কাছে। জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়তে লড়তে যারা বড় হচ্ছে তারা এই নানান রকম অসুবিধার সমাধান সূত্র খুঁজে বের করছে সুরকে ভালোবেসে, গানকে ভালোবেসে এবং জীবনকে ভালোবেসে। তাই স্কুল বাড়ির ক্লাসরুম, ছাদ মুখরিত হয়ে আছে সমবেত কিশোর কণ্ঠের জীবনকে ভালোবাসার গানে। আগামী দিনে সমাজের বুকে যারা উড়ে বেড়াবে রঙিন প্রজাপতি হয়ে, আজকে আর্ট পেপার, পেন্সিল, রং, তুলি নিয়ে একটি ঘরে তারা মেতে আছে সৃষ্টি সুখের উল্লাসে। তাদের ছোট ছোট রঙিন স্বপ্ন এবং শিক্ষিকার যত্ন পরিণতিতে কারোর খাতার পাতা ভরে উঠছে রং পেন্সিলের রঙে, আবার কারো হাতে নতুন নতুন সৃষ্টির খেয়াল। ফুলের মতো শিশুদের জীবনকে ছন্দে বাঁধাই যাদের লক্ষ্য, তাদের শিক্ষায় নাচের ছন্দ তো থাকবেই, সেটাই তো স্বাভাবিক। সমস্ত ভাবনা যাতনা ভুলে গিয়ে রবীন্দ্রনাথের গানের তালে তালে নাচছে ছোট্ট ছোট্ট সহচর সহচরীরা, হাতে হাত ধরে তাদের উথলিত গীত মনোপ্রাণ। এটা তোমরা করার চেষ্টা করো। স্কুলের ক্লাসের সময়ের সীমাবদ্ধতায় অনেক সময় বুঝে ওঠা হয় না অনেক কিছুই, কিন্তু জীবনের চলার পথে সেই পাঠগুলো যে অপরিহার্য। কারণ জীবনে সুর, তাল, ছন্দ যেমন সত্য, তেমন প্রতিযোগিতার ইঁদুর দৌড়ও নির্মম সত্য। তাই টিকে থাকতে গেলে অর্জন করতে হয় তার রসদ। সেজন্যই স্কুলের ক্লাসের বাইরেও এখানে চলে অঙ্ক, ইংরেজি এবং মাতৃভাষার শিক্ষা।
অ্যাকচুয়ালি দুরকম এডুকেশন সিস্টেম চালাই আর কি। একটা হচ্ছে 4 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য, আর একটা 6+ থেকে 16 বছর পর্যন্ত। এই মেনলি এই দুটো সিস্টেমে আমরা এডুকেশন সিস্টেমটাকে এখানে চালাই। 4 থেকে 6 বছর বয়সী বাচ্চারা যারা, তাদের জন্য আমাদের এটা একটা স্কুল, প্রি প্রাইমারি স্কুল। কিন্তু 6 থেকে 16 বছর বয়সী যে বাচ্চারা, তাদের জন্য এটা সাপ্লিমেন্টারি কোচিং সেন্টার। সাপ্লিমেন্টারি কোচিং সেন্টার বলতেও আমি যদি বলি যে আমরা কিন্তু বাচ্চাগুলোকে অল সাবজেক্টসে খুব একটা জোর দিতে যাই না। আপনারা যদি ন্যাশনাল কোনো সার্ভে একটু বা রিসার্চ যদি একটু খুঁজে দেখেন, আমাদের ওই সার্ভেতে আপনারা পাবেন যে বাচ্চারা এরকম আছে যে অনেক বাচ্চা আমাদের আছে যারা ক্লাস 4-এ পড়ে, কিন্তু ক্লাস 4-এর লেভেলে নয়। তারা হয়তো ক্লাস 1 বা 2 এর নর্মাল একটা রিডিংও পড়তে পারে না। তো সেই জায়গাটা থেকে আমরা কি করি, চেষ্টা করি বাচ্চাদেরকে বেসিক 3টে সাবজেক্টে টিচিং করানোর বা শেখানোর, তাদেরকে স্বাবলম্বী করে তোলা, একদম সচ্ছল করে তোলা। সেটা হচ্ছে তাদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, মেনলি যেটা হচ্ছে বাংলা অথবা হিন্দি। সেকেন্ড হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সাবজেক্ট, এবং নিউমেরেসি, ম্যাথামেটিক্স। এই 3টে সাবজেক্টের ওপরে আমরা জোর দিই মেনলি, এবং এই 3টে সাবজেক্টকে নিয়েই আমরা ক্লাস 10 পর্যন্ত ওদেরকে জোর দিই পড়াশোনার ওপরে। আমাদের টিচাররা সেগুলোই ওদেরকে পড়ায়, যাতে ওরা ভালোভাবে তাদের নিজস্ব যে মাতৃভাষা সেইটাকে যেন ভালোভাবে বুঝতে পারে, এবং সেটাকে যেন প্রকাশ করতে পারে সঠিকভাবে, এবং লিখতে পারে। আছে স্মার্ট ক্লাসরুমও। সেখানে শিক্ষক শিক্ষিকারা একটু একটু করে শিখিয়ে দিতে থাকেন জীবনের অঙ্ক। আমাদের ক্লাসগুলো হয় মানে ওদের স্কুলের যে সিলেবাস থাকে সেই সিলেবাস অ্যাকর্ডিং আমরা এগোতে থাকি। এছাড়া মানে ওদের সিলেবাসটা যেহেতু ওদের স্কুলটাই কভার করতে থাকে, এখানে এলে তো ওরা ঠিক মানে যদি একঘেয়ে পড়াশোনাটা হয় তাহলে তো খুব একটা ভালো হয় না। তাই জন্য আমরা একটু মানে খেলার মাধ্যমে, যেগুলো একটু ওদের কাছে টাফ লাগে সেগুলোকে একটু খেলার মাধ্যমে, একটু কুইজের মাধ্যমে, একটু স্মার্ট বোর্ডের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি। ইউটিউবে কিছু কিছু ভিডিও যেগুলো দিলে ওদের মানে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে পড়াশোনাটা, সেটার চেষ্টা করি। এরকমভাবে ওদেরকে শেখানো হয় যাতে ওদের ক্ষেত্রে ব্যাপারটা মজার থাকে, ইজি হয় বুঝতে, সেরকমই চেষ্টা করি। এছাড়া সিলেবাস অনুযায়ী যেরকম পড়ানো সেরকম তো পড়ানোই হয়, যেরকম অঙ্ক দেওয়া করানো সেগুলো করানোই হয়। এছাড়া বাকি সাবজেক্টও যেরকম এগোনো সেরকমই হয়, কিন্তু চেষ্টা করি বেসিক্যালি মজার ছলে একটু কুইজ করিয়ে, ছোট ছোট জিনিসগুলোকে আর একটু হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে করিয়ে যেভাবে এগোনো যায় সেটা করাতে। আমরা যে পড়াশোনাটা করাই সেটা প্রত্যেক মান্থলি একটা করে ওই ছোট ছোট পরীক্ষা নিয়ে দেখি যে ওরা কতটা ইমপ্রুভ করতে পারছে, তার উপর আমরাও বুঝতে পারি যে আমরা কতটা পড়াতে পারলাম বা ওরা কতটা শিখতে পারলো। কোনো মানে চ্যাপ্টারে যদি ওদের কিছু অসুবিধা থাকে, ধরুন 10-এ সবাই মোটামুটি একটু কম কিছু পেলো, তাহলে আমরা সেটাকে আবার রিভিশন দেওয়ার চেষ্টা করি বা আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। এরকম প্রত্যেক মান্থলি আমাদের একটা রেকর্ড রাখা হয়। বর্তমান ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহার জানা আবশ্যিক। জ্যাক দাদুর পাঠশালার কম্পিউটারের ঘরটা যেন কিশোর কিশোরীদের কাছে সেই আলী বাবার আশ্চর্য গুহা। সেখানে ইন্টারনেটের চিচিংফাঁক মন্ত্রে নতুন নতুন প্রযুক্তিতে একটু একটু করে প্রতিদিন তাদের আলাপ হয় এগিয়ে চলা পৃথিবীর সঙ্গে। সমগ্র বিশ্ব জুড়ে, সমগ্র দেশ জুড়ে সর্বত্রই একটা অর্থনৈতিক অস্থিরতা আছে। আমাদের তো সমস্তটাই দাতব্য, তো দাতব্যতে ফান্ড সাপোর্টটা খুব দরকার হয়। সেটার যদি ওঠানামা চলতে থাকে তাহলে আমাদেরও প্রবলেম হয়ে যায়। আমাদের নিজস্ব কোনো বড় রিজার্ভ ফান্ডও থাকে না, কারণ আমরা যে ধরনের সংস্থা, আমরা তো টাকা যা আসে আমাদের খরচ করে ফেলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে কিছু অর্থনৈতিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু লেটস সি। মানুষের জীবনের ন্যূনতম চাহিদা তো পেটের খিদে মেটানো। খালি পেটে সারস্বতচর্চা অসম্ভব। তাই স্কুলের রান্নাঘরে প্রতিটি সকালে এবং দুপুরে সাধ্যমতো শিশুদের সুষম আহারের আয়োজন করে ক্যালকাটা রেস্কিউ। একসঙ্গে পাশাপাশি বসে ভাতের গন্ধ নেয়, ভাত খায় বন্ধুরা। একই সঙ্গে বাচ্চাদেরকে আমরা হেলথ কেয়ার সার্ভিসটাও দিই। বাচ্চাদের রেগুলার বেসিসে মেডিকেল স্ক্রিনিং, তাদেরকে ডিওয়ার্মিংয়ের মেডিসিন,
তাদেরকে ভ্যাকসিনেশন, যেগুলো গভর্নমেন্ট থেকেও দেয় না, অনেক ভ্যাকসিনেশন এরকম রয়েছে, সেগুলো আমরা বিভিন্ন টাই আপের মধ্যে দিয়ে তাদেরকে ভ্যাকসিনেশনটাও করাই। আর শুধুমাত্র এই দিক থেকেই নয়, আমরা তাদের মেন্টাল হেলথ সেদিকটাতেও খেয়াল রাখি। আমাদের বাচ্চারা একটা ভালনারেবল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আমাদের স্কুলে, তারা রোজ বিভিন্ন বিষয়ে তারা উপলব্ধি করছে, তারা দেখছে তাদের এরিয়াতে, তাদের স্লাম এরিয়াগুলোতে, সেগুলো তাদেরকে অনেকটা বিভিন্ন বিষয়ে ডিমোটিভেটেড করে দেয়। তাদেরকে অনেকটা সকালবেলা যখন বাচ্চাগুলো আসে স্কুলে, আমরা দেখি তারা চুপচাপ হয়ে গেছে। তারা হয়তো একটা বাড়িতেও মা বাবার মধ্যে একটা ভায়োলেন্স বা কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা, সেগুলোও তারা দেখছে। ফলে তাদের মেন্টাল হেলথের দিকটাও ঠিক রাখাটা খুব দরকার, যার ফলে আমাদের সাইকোলজিস্টের মাধ্যমে আমরা তাদের রেগুলার কাউন্সেলিং করা, তাদের মনটাকে সুস্থ রাখা, সেই ব্যাপারটাও আমরা করি। এবং এইটা করতে গিয়েও আমরা যেটা দেখেছি, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, বিভিন্ন বিষয় আমাদের কাছেও নতুনভাবে উঠে এসেছে। সেদিক থেকে একটা বিষয় যেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, দেখেছি অনেক বাচ্চা মন খুলে বলতে চায় না, তারা বলতে পারে না। সেখানে আমরা তাদের জন্য একটা কর্নারে, আমাদের স্কুলের একটা কর্নারে আমরা ইয়েলো বক্স এবং গ্রিন বক্স, দুটো বক্স করে দিয়েছি, একটা মনের বাক্স এবং একটা সাজেশন বক্স। মনের বাক্স যেখানে তারা যেটা আমাদেরকে ওপেনলি বলতে পারছে না, তারা নিজের নামটা না লিখে সেই বক্সে যদি ড্রপ করে দেয়, আমরা সেই বিষয়টা কি, প্রবলেমটা কি, সেটা নিয়ে অবগত হই, আমরা জানতে পারি ব্যাপারটা, সেই নিয়ে আমরা তখন বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করি। এবং সাজেশন তো অবশ্যই আছে, তাদের বিভিন্ন বিষয়ে সাজেশন যদি থাকে সেগুলো নিয়েও আমরা আগামী দিনে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করি। কখনো কখনো ওরা একা, কখনো কথা বলে, আলাপ জমায় সবার সঙ্গে। এই পৃথিবীর যুদ্ধপ্রিয়তার বাইরে বেরিয়ে যেন এক দ্বীপ, জ্যাক দাদুর পাঠশালা, যেখানে ওরা ডুবুরি হয়ে খুঁজছে অতল বন্ধুত্বের সন্ধান। নাম কি তোমাদের? বর্ষা। আর কার বার্থডে আছে? বর্ষা। হ্যাপি বার্থডে, তোমরা সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। ভোকেশনাল ট্রেনিংটাতে আমরা আরও জোর দিতে পারবো, কারণ ব্যক্তিগতভাবে আমি সেক্রেটারি হিসাবে যেটা মনে করি যে প্রত্যেকটি বাচ্চা যারা জয়েন করবেন, আমরা যেন ডে 1 থেকে তাদের একটা কেরিয়ার রোডম্যাপ দেখতে পারি। তারা খুব বড় কিছু জায়গায় হয়তো না যেতে পারলেও তারা যেন এই স্কুলটা করার পরে সুষ্ঠুভাবে কোনো একটা ভোকেশনাল সার্ভিসের মাধ্যমে কোনো একটা রুটি রুজির রাস্তায় যেতে পারেন, যাতে সে তার ফ্যামিলিটাকে টেনে নিয়ে যেতে পারে। সে যে পরিবেশ থেকে এখানে আসছেন, মূলত তারা প্রায় ইসলাম থেকে এখানে আসেন, একটা বড় অংশ বাচ্চা কাচ্চাই, তারা সেখান থেকে বেটার জায়গায় চলে যেতে পারবে। একটা কথা দিয়ে শেষ করি, সুকান্ত ভট্টাচার্যের পাড়া, আপনি জানেন এই অঞ্চলে তিনি থাকতেন, তো শেষে ওই একটা কথা, সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার একটা লাইন হঠাৎই মনে পড়ে গেল, যে আমাদের প্রত্যেকেরই এইটা মাথায় রাখা উচিত, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। তো সেই কথাটাই আমাদের একটা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে, যে যত বাচ্চা আছে তাদের যেন আমরা সেই জায়গাটায় তুলে দিতে পারি। তারা সমাজের যত হতদরিদ্র জায়গায় থাকুক, সঠিক সুযোগ পেয়ে তারা যেন ঠিক জায়গায় যেতে পারে। একটু একটু করে কমতে থাকে সূর্যের আলো, নরম বিকেল নামে কলকাতা জুড়ে। দিন শেষে ঘরে ফেরা পাখির মতোই সেদিনের মতো জ্যাকদাদুর পাঠশালা ছেড়ে আবার ঘরমুখী হয় ছাত্রছাত্রীরা। তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ওই তো দাঁড়িয়ে আছে ক্যালকাটা রেস্কিউর হলুদ স্কুল বাস। বিকেল জায়গা করে দিচ্ছে সীমান্তবিহীন, শ্রেণীবিহীন আরও এক সকালকে। মনে পড়ছে স্কুলের দেওয়ালে আঁকা জন লেননের গ্রাফিতি, আর
সেই অবিস্মরণীয় গানটা, ইম্যাজিন দেয়ার্স নো হেভেন, ইটস ইজি ইফ ইউ ট্রাই, নো হেল বিলো আস, অ্যাবভ আস, only sky.